আমাদের শোক এই জন্য যে প্রায় 2 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে সাম্প্রতিক সময়। রাষ্ট্রের জনগণের সেবায় নির্মিত নানা সুযোগ এবং সুবিধা দেওয়ার জন্য যে স্থাপনা তা বিনষ্ট হয়েছে ব্যাপকভাবে। আমরা মৃত্যু দেখেছি, অগ্নিসংযোগ দেখেছি, সংঘাত দেখেছি এবং পুলিশের গুলি দেখেছি। এই সবকিছু আমরা দেখবার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা বিশেষ করে একজন মুক্তিযোদ্ধা হিসাবে এরকম বাংলাদেশ দেখার জন্য একেবারেই প্রস্তুত আমরা নই। আমরা দেশটি স্বাধীন করেছিলাম সকল মানুষের জন্য। আমি সাম্প্রতিক সময়ে কেন বেশ কিছুদিন ধরে বলছিলাম যে মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়া সকল শিশু, কিশোর, পরবর্তী পর্যায়ে যুবক অথবা মধ্যবয়সী মানুষ সবাই আমাদের সন্তান, স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। কিন্তু ঘটনাটি এমন ভাবে একটি শোক এবং সাংঘর্ষিক হয়ে উঠল, যেটি কারণ খোঁজাটা খুব দরকার। কি ঘটেছিল সেদিন আজকে হয়তো সব কথা বলতে পারবো না, এই কারণে সময় নেই। কিন্তু সরকারের প্রতি, গবেষকদের প্রতি আহ্বান থাকবে, আপনারা খুঁজে বের করেন সংকটটা আসলে কোথায়। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি যে যখন ছাত্র আন্দোলন শুরু করেছে 18 সালে, আপনারা যখন এখানে তখন এসেছিলেন যারা, তারা শুনেছেন আমি সরাসরি বলেছি যে আমি সংস্কার প্রস্তাব ছাত্রদের সমর্থন করি। আমি এবারও বলেছি সংস্কার প্রস্তাব সমর্থন করি। কিন্তু আমি দেখছিলাম যে আমাদের যারা রাষ্ট্রের পরিচালনা করেন তারা সেটি কানে তুলছেন না। এবং আমি মনে করি যে 30% মুক্তিযোদ্ধা হওয়ার কোনো কারণই নেই। এবং এখন দেখেন নারীদের কোনো কোটা নেই। এটা তো হতে পারে না একটা স্বাধীন দেশে। কারণ আমরা যারা যুদ্ধ করেছিলাম, আপনারা দেখেন 30% কোটা কেন হবে? তখনও বলেছি, 1 সপ্তাহ আগে বলেছি, 10-15 দিন আগে বলেছি, 1 তারিখ 2 তারিখে যখন আন্দোলন শুরু হয় তখনও বলেছি 30% দরকার নাই। 2018 সালে বলেছি। কি কারণে বলেছিলাম? যে 1975 পর্যন্ত, 72 সালে বঙ্গবন্ধু সংবিধান রচিত হওয়ার আগেই কিন্তু আপনার কোটা প্রবর্তিত করে। এটার কারণ ছিল, এবং সেই কারণটি আমরা বুঝি এবং জানি তার পক্ষে এটা করা সম্ভব, তিনি করে দিয়েছিলেন। 75 পর্যন্ত সেই কোটা প্রয়োগ হয়েছে। কিন্তু 76 সালে যখন সায়েম জিয়া ক্ষমতায়, তখন সংবিধানটা পরিবর্তন হয়ে যায়, কোটা বাতিল হয়ে যায়। ধর্মভিত্তিক রাজনৈতিক দল যেটি নিষিদ্ধ ছিল সেটি উঠে যায়, এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আবার মাটির উপরে এসে দেশের মধ্যে রাজনীতি শুরু করেছে। ব্যবসা বাণিজ্য করে, সবকিছু করে তারা অত্যন্ত শক্তপোক্ত একটা জায়গা তৈরি করে ফেলেছিল। এই যে মুক্তিযোদ্ধারা 76 থেকে 96 শেখ হাসিনা আসার আগ পর্যন্ত কি কোনো কোটা পেয়েছে? কোনো কোটা পায়নি। আর মুক্তিযোদ্ধারা যারা বিয়ে করেছে তারা কোন সালে বিয়ে করেছে? 75-এর পরে। কারণ সবার বয়স তো 16 থেকে 25-এর মধ্যে ছিল মুক্তিযোদ্ধারা। সুতরাং আপনারা যদি দেখেন তার বৈবাহিক জীবন এবং তার পারিবারিক জীবন এবং তার সন্তান, তাদের জন্ম 80-র দশকের শুরুতে অথবা 70-র দশকের শেষে, তাদের বয়স যখন 24, 25, 26 পার হয়ে যাবে তখন তো কোটা হবে। ততদিনে আবার শেখ হাসিনা এসেছে। সুতরাং এর মধ্যে কিন্তু কোনো কোটা মুক্তিযোদ্ধারা পায়নি। এই ভুল তথ্যগুলো কখনো আপনারা বলেননি, বলা দরকার ছিল। মুক্তিযোদ্ধাদের রিডিকুল করা, মুক্তিযোদ্ধাদের হাস্যকর করার, মুক্তিযোদ্ধারা কোটার জন্য লড়াই করেছে এই কথা বলার কোন রকম যৌক্তিক ভূমি কিন্তু তাদের থাকতো না। কিন্তু সেই কাজটি আমরা করিনি। পরবর্তী পর্যায়ে আরেকটা কথা বলি, একজন মুক্তিযোদ্ধার সন্তানের বয়স যতই হোক, 25-26 হোক, শেখ হাসিনার আমলেও 96 থেকে 2001 আপনারা যদি হিসাব করেন তাহলে দেখবেন যে তখন দেশের অর্থনীতি এরকম ছিল না, উন্নয়ন ছিল না, স্কুল কলেজ এত গ্রাম এলাকায় ছড়ায়নি। সুতরাং যে 80% মুক্তিযোদ্ধা কৃষক, শ্রমিক, ছেলে, কামার, কুমোর, 20% মাত্র আমার মতো মধ্যবিত্তের সন্তান। এই যে 80% আমাদের সন্তানরা নিতে পারত, কিন্তু এই যে 80%
তাদের সন্তানরা সেই সুযোগ পায়নি পড়ালেখার, সেই সুযোগ পায়নি। বিদ্যুৎ তো ছিল না গ্রাম অঞ্চলে। সুতরাং আপনারা জানেন যে সেই সময়টা যারা বড় হয়েছে, কৃষকের সন্তান কৃষক হয়েছে, শ্রমিকের সন্তান শ্রমিক হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, সবাই না হলো। এবং তারপরে যখন 2001-এ আবার জামাত এবং জাতীয়তাবাদী সরকার ক্ষমতায় আসে, তারপর শুরু হয় আবার মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র। সেই কারণে আমরা বলছিলাম যে মুক্তিযোদ্ধারা এখনো যদি আপনি দিতে যান, তাহলে আপনি দেখবেন যে মুক্তিযোদ্ধাদের কারো বয়স, তার সন্তানের কারো বয়স 35 থেকে 40-এর নিচে নয়। সুতরাং মুক্তিযোদ্ধাদের চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন বলছেন কথাগুলি বুঝতে পারছি না। আরেকটি কথা বলছে শহীদের সন্তান, শহীদের সন্তানের বয়স 54 হবে, 53-54 হবে। শহীদের স্ত্রী গর্ভবতী ছিল 71 সালে। তাহলে কেন রেখেছেন এই 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 বিষয়টি? কি জন্য? কার উপকারে? কি লুকাতে চাই আমরা ভাই? আর দুটো বলছে, আপনি বলছেন যে বীরাঙ্গনাদের জন্য, বীরাঙ্গনাদের সন্তানদের বয়স তো 45-এর নিচে না, মুক্তিযোদ্ধাদের সন্তানের বয়স 35-40-এর নিচে না। সব চাপিয়ে দিচ্ছেন, সব তরফ থেকে, একদিক থেকে অপমান, আরেক দিক থেকে লুকানো। এইভাবে তো ভাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধু সোনার বাংলা কোনোদিন অর্জিত হবে না। এই জন্য খুব বিষণ্ণ বটে। এবং একই সাথে একটি কথা বলি, এই ছাত্রদের সাথে প্রথমেই আলোচনা করার জন্য আমরা তাগিদ দিয়েছি। আপনার সাংবাদিকরা সাক্ষী, নানান ভাবে টেলিভিশনে অ্যাপিয়ার করে, সংবাদপত্রের মাধ্যমে আমরা বলেছি কথা বলুন, শেষ হয়ে যাবে সমস্ত কিছু। কিন্তু তা হয়নি, তা হয়নি। উল্টো সংঘাতের পথ বেছে নিয়েছেন, প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছেন। দুই পক্ষই মারমুখী হয়ে উঠেছে এবং শেষ পর্যন্ত প্রথমে 6 জন ছাত্র হত্যার মধ্য দিয়ে এই মৃত্যুর মিছিল শুরু হয়। এর দায় কে দেবে? দায় আমাদের সবাইকে নিতে হবে। আমি মনে করি সরকারকে নিতে হবে, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিতে হবে, দায় নিতে হবে ছাত্র সংগঠনগুলোকে, যারা আন্দোলন করেছেন আপনাদেরও নিতে হবে। কেন এত প্রাণ বিসর্জন দিতে হলো? কি কারণে? পুলিশ গুলি করেছে যেমন সত্যি, এবং এই আন্দোলনে ঘাপটি মারা লুকিয়ে থাকা জামাত শিবিরের লোকরাও গুলি করেছে তেমন সত্যি। কিন্তু এই কথা ঢালাওভাবে বলে দিয়ে এই বিষয়টিকে চাপা দেওয়ার কোনো কারণ নেই। আমরা মনে করি একটি তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষ নির্ভর তদন্ত, এবং সেই তদন্তের মধ্য দিয়ে দোষী ব্যক্তিদের বের করা উচিত। এবং আমরা একটি শ্বেতপত্র চাই, আমরা সংস্কৃতি কর্মীরা একটা হোয়াইট পেপার চাই। কি ঘটেছে এই 1 মাস আমাদেরকে জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভুলগুলি যেন আমরা না করি। আমরা তো ভাষা বুঝতে পারি না তরুণদের, আমরা তো নতুনদের ভাষা বোঝার চেষ্টা করি না। ওদের ভুল থাকতে পারে, ওদের ভুল শুধরাবার জন্য আপনাকে কাছে যেতে হবে, আমাকে কাছে যেতে হবে। এই কথাটা বলেছি, আবারও বলছি, এবং একই সাথে বলছি এই জামাত শিবির, আমরা যখন গোলাম কুদ্দুস, আকাম, রামেন্দুদা সহ আমরা যখন মেডিকেলে আহতদের দেখতে গেছি, আসলে এত খারাপ লেগেছে। গ্রামের একজন কৃষক বলছে, স্যার আমি তো সবজি বিক্রি করতে এসেছিলাম নরসিংদীতে, তারপরে দেখলাম এক জায়গায় ভিড়, ওখানে জেলখানার সামনে, আমি বাড়িতে যাব টাকা পয়সা নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ আমার গুলি লেগেছে, আমার আর মনে নেই। ও জানেও না ও কেন গুলি খেয়েছে। এই কি ধরনের হত্যা, এই কি ধরনের মৃত্যু, এই কি ধরনের আহত হওয়া, আমাকে বলেন। এই দেশের নাগরিকই তো আমরা সবাই। আমার কথা হচ্ছে দেশটি সবার। আমি সবাইকে বলবো দেশটি একেবারে নিরাপদ রাখার দায়িত্ব আমাদের সবার। তবে সরকারের সবার আগে এগিয়ে আসতে হবে। প্রতিটি শিশু, প্রতিটি যুবকের, প্রতিটি প্রৌঢ় এবং মধ্যবয়সী, প্রতিটি নারীর অধিকার আছে এই দেশে বেঁচে থাকার নাগরিকের। সেটি নিশ্চয়তা দিতে হবে। সেই নিশ্চয়তা একা সরকার দিতে পারে না, আমরা জানি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তার আগে আমাদের তদন্ত করে এই ঘটনাগুলি বের করে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী কারা, দুর্ভক্ষরী, এবং আমাদের কি কি ভুল ছিল সেগুলো জাতির সামনে তুলে ধরে বৃহত্তর ঐক্যের আহ্বান দিয়ে বাংলাদেশকে ধ্বংসের কিনারা থেকে আবার সঠিক জায়গায় নিয়ে আসুন। তা না হলে এই সংঘাত, সংঘর্ষ, হত্যা, মৃত্যু এগুলো বাংলাদেশকে বিপর্যস্ত করে ফেলবে। বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে। সেটি এই কারণে যে এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, সেই কারণেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ, আমাদের বুঝি না। আসুন আমরা সবাই বুঝি, আমরা সবাই এক লক্ষ্যে কাজ করি, ঐক্যের মধ্য দিয়ে শান্তি খুঁজে পাই। শোক জানাই আমাদের সন্তান যারা, আমাদের ভাই যারা, আমাদের বোন যারা নিহত হয়েছে গত কয়েকদিনে, সে পুলিশ হোক, ছাত্র হোক, সাধারণ মানুষ হোক,
মজুর হোক, কুলি হোক, সবার জন্য আমরা শোক জানাই এবং আমাদের ক্ষোভ এই মৃত্যুর উপরে, এই অযথা মৃত্যুর উপরে। এই মৃত্যুর কোনো অর্থ আমার কাছে নেই, এইভাবে জীবন দেওয়ার কোনো অর্থ আমার কাছে নাই। জীবন তারা দিতে চায়নি, বাঁচতে চেয়েছিল। এই সবকিছু বিবেচনা আনেন, দয়া করে বিবেচনা আনেন, তারপর আবার নতুন করে শুরু করেন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।